নিয়ে এলাম 2024 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নের সমাধানের ভিডিও। আজকের ভিডিওতে আমরা মূলত প্রথম দুটি প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং ভিএসএ অর্থাৎ একের দাগের এবং দুয়ের দাগের মিলিয়ে যে মোট যে 36টি প্রশ্ন থাকে তার সম্পূর্ণ নির্ভুল সমাধান ব্যাখ্যা সহ আলোচনা করব। সুতরাং ভিডিওটা তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। সেই সঙ্গে বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে যেখানে 2024 সালের মাধ্যমিকের সমস্ত প্রশ্নগুলি তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবে। চলো ভিডিও শুরু করা যাক। তাহলে প্রথম প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান। বায়োগ্যাসের মূল উপাদান অপশন এ মিথেন। দ্বিতীয় প্রশ্ন, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, অর্থাৎ কোন শর্তে এটা লিখতে হবে? শর্তটি হলো নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা, অপশন সি। এসটিপিতে 48.2 লিটার CO2 এর মোল সংখ্যা কত? এখানে মোল সংখ্যার উত্তরটি 2। আমরা একটু ব্যাখ্যাটা করে দিই কেন 2 হচ্ছে। দেখো, যে পরিমাণটা আছে এটা হচ্ছে 2 মোলের সঙ্গে সমান। আমরা কি করে বুঝবো? 1 মোল যদি আমরা কোনো গ্যাস নিই এসটিপিতে, তাহলে সেই গ্যাসের আয়তন হয় হচ্ছে 22.4 লিটার। এটা আমাদের জানা। এখানে দেখো তার দ্বিগুণ পরিমাণ গ্যাস রয়েছে, সুতরাং গ্যাসটি হচ্ছে 2 মোল। পরের প্রশ্ন, আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাত কত? দুটোরই মান 1/273, সুতরাং অনুপাতটা হবে হচ্ছে 1, অপশন ডি। 1.5 এর প্রশ্ন, প্রতিসরাঙ্ক এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি কোষে ইকুয়েশনটা নিয়ে অনেক বিতর্ক আছে, যে সিলেবাসে আছে কি নেই, যাক সেই বিতর্ক এখন যাচ্ছি না। উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন, বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়। অসৎ এবং বিবর্ধিত বিম্ব গঠিত করতে পারে হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স দ্বারা এর রশ্মি চিত্র আছে, চাইলে তোমরা বই থেকে দেখতে পারো। একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটিকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ মাত্রা কী হবে? আমরা জানি যে দৈর্ঘ্য যদি আমরা বাড়িয়ে দিই, যে কথাটা বলা যায় দৈর্ঘ্য বৃদ্ধি করলে কিন্তু তারের রোধ বেড়ে যাবে। সুতরাং তারের রোধ যদি বেড়ে যায় তাহলে প্রবাহ মাত্রা হ্রাস পাবে, অপশন বি। পরের প্রশ্ন, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা 30 সেকেন্ড ধরে প্রবাহিত হলে কত কুলম তড়িৎ যাবে? কুলম সমান সমান আমরা জানি যে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, অর্থাৎ 5 ইন্টু 30 যদি আমরা করি তাহলে আমরা এখানে 150 পাবো। এটা আমার 36 মনে হচ্ছে, এটা 150, অর্থাৎ এখানে উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, A86 222 থেকে B84 210 কটি আলফা এবং কটি বিটা কণা নির্গত হয়েছে? এটি একটু দেখে নাও। আমি উত্তরটা বলে দিতে পারি, এটা কোনো ব্যাপার না, কিন্তু করার পদ্ধতিটা একটু বুঝে নাও। এই 222 থেকে যদি আমরা 210 বাদ দিই তাহলে আমরা পাবো 12। এই 12কে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ আলফা কণা হচ্ছে হিলিয়াম 24, অর্থাৎ প্রতি একটা করে আলফা কণার জন্য 4 একক করে আমাদের ভর সংখ্যা হ্রাস পাবে। এখানে আমাদের মোট 12 একক ভর সংখ্যা হ্রাস পেয়েছে, অর্থাৎ আলফা কণার সংখ্যা আমরা বুঝতে পারলাম। 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আসবে 3। এবার দেখো দুটো অপশন আছে যেখানে কিন্তু আলফা কণার সংখ্যা আছে 3টি, অপশন বি এবং অপশন ডি। তাহলে এবার বি আর ডি এর মধ্যে উত্তর নির্ণয় করার জন্য আমরা দেখবো বিটা কণা। যদি আমাদের 3টি আলফা কণা নির্গত হয় তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক কমা উচিত হচ্ছে 3 2 6, কিন্তু তার জায়গায় দেখো কমেছে মাত্র 2, অর্থাৎ তারপরে আরো 4টে বিটা বেরিয়ে 4 একক আরো বেড়ে গেছে। সেই জন্য এখানকার অপশন হচ্ছে বি। পরের প্রশ্ন, মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার উদক্রমে সাজাও। তড়িৎ ঋণাত্মকতার উদক্রমে সাজানো মানে তড়িৎ ঋণাত্মকতার উল্টো সাজাতে হবে। তাই তড়িৎ ঋণাত্মকতা আমরা জানি সব থেকে বেশি ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন। তাহলে যখন আমরা তড়িৎ ধনাত্মকতা করেছি তার উল্টো, অপশন বি। NaCl এ Na এবং Cl পরমাণু ইলেকট্রন বিন্যাস। এখানে পরমাণু বলাটা একটু সমস্যার, আয়ন বলা উচিত ছিল প্রশ্নে, যাকে পরমাণু আছে। Na এবং Cl, Na একটি ইলেকট্রন ত্যাগ করে, সুতরাং তার ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় হচ্ছে 28, আর Cl একটি নিয়ে 288, অর্থাৎ অপশন ডি। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহ সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় কোনটি? সেটি হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে। উষ্ণতা বৃদ্ধিতে সাধারণ পরিবাহী রোধ বাড়লেও কিন্তু তড়িৎ বিশ্লেষণের রোধ কমে। পরের প্রশ্নটি অত্যন্ত কমন একটি প্রশ্ন, নেসলার বিকারকের সাথে শনাক্ত করা হয়। আমরা জানি অ্যামোনিয়া গ্যাসকে তাপীয় বিজারণ দ্বারা নিষ্কাশন করা যায় এমন একটি ধাতু হচ্ছে সিলভার। নিচের কোন বিক্রিয়া থেকে ক্লোরোফর্ম উৎপন্ন হয়? ক্লোরোফর্ম উৎপন্ন হয় অপশন সি,
অর্থাৎ মিথিলিন ক্লোরাইডের সঙ্গে যখন ক্লোরিন বিক্রিয়া করে তখন পরের ধাপে ক্লোরিন পাওয়া যায়, ক্লোরোফর্ম পাওয়া যায়। তাহলে আমাদের এমসিকিউ শেষ হলো। এবার আমরা চলে আসি ছোট প্রশ্নে। প্রথম প্রশ্ন ছিল ক্লোরিন পরমাণু ওজনের সঙ্গে যে বিক্রিয়া করে সেই বিক্রিয়াটি দেখানো। এখানে বিক্রিয়াটি দেখানো আছে। ক্লোরিন পরমাণু গিয়ে কিভাবে ওজনকে ধ্বংস করে, মূলত এটা সিএফসি যেভাবে ধ্বংস করে সেটাই হচ্ছে এর উত্তর। দেখে নাও, বিক্রিয়াটা এখানে লেখা আছে। পরের প্রশ্ন ইনফরমেটিভ প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সর্বনিম্ন লক্ষ্য করা যায়? মেসোস্ফিয়ার। আর আন্তর্জাতিক স্পেস স্টেশনটি কোথায় অবস্থিত? যেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। পরের প্রশ্ন পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কি? লেখচিত্রের প্রকৃতি সরলরেখা। উত্তর সরলরেখা। তাও আমি একবার তোমাদের লেখচিত্র দেখিয়ে দিচ্ছি। যদি আমরা 1/v এর সঙ্গে পি এর প্লট নিই তাহলে গ্রাফটা এরকম দেখতে হবে। এরপরের প্রশ্ন পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক কি? ব্যস্তানুপাতে। তার কারণটা বলে দিই। তার কারণ হচ্ছে উষ্ণতা বাড়লে আমরা জানি যে গ্যাসের আয়তন বাড়ে। এবার ঘনত্বের ফর্মুলা হচ্ছে ভর বাই আয়তন। তাহলে যদি গ্যাসের ভরটা স্থির থাকে তাহলে আয়তন যত বাড়বে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘনত্ব কিন্তু কমবে, সুতরাং ব্যস্তানুপাতে পরিবর্তন হবে। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান একটা দেওয়া আছে সেলসিয়াস স্কেলে। এসআই এককের মান কত? মানটা অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র এককটা চেঞ্জ হবে, কেলভিন ইনভার্স বা পার কেলভিন হবে। পরের প্রশ্ন ছিল কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? চার্লসের সূত্র। 2.6 এর প্রশ্ন ছিল আপাতন কোণের মান বাড়লে প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? কোনো পরিবর্তন হবে না। এটা খেয়াল রাখার বিষয় যে প্রতিসরাঙ্কের সঙ্গে আপাতন কোণের কিন্তু কোনো সম্পর্ক নেই। উত্তল লেন্সের এফ এবং 2f এর মধ্যে যদি কোনো বস্তুকে রাখা হয় সেই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? 2f এর বাইরে, অবশ্যই অপর দিকে 2f এর বাইরে গঠিত হবে যেদিকে বস্তু আছে তার। একটি বর্তনীতে 6 ওহম এবং 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে যদি 1 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করা হয় তুল্য রোধ 3 ওহম হবে। আমরা অঙ্কটাও পাশে করে দেখিয়েছি যে প্রথমে সমান্তরাল সমবায় মানটা বেরিয়েছে, সেখানে সমান্তরাল সমবায় তুল্য রোধ বেরিয়েছে 2R, তার সঙ্গে আর এক রোধ যোগ করলে 1 ওহম 3R। বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণয় করা হয়? ফ্লেমিং এর বামহস্ত নিয়ম দ্বারা। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, যেটাকে আমরা অ্যাটমিক চুল্লি বা পারমাণবিক চুল্লি বলি। সেখানে পারমাণবিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। পরের প্রশ্ন একটু বড় প্রশ্নই একটা ছিল, নিউক্লিয় সংযোজনের পূর্বে বিভাজন ঘটানো হয় কেন? মূল কথা হচ্ছে যে নিউক্লিয় সংযোজনের জন্য প্রচুর তাপমাত্রার প্রয়োজন হয়, সেই তাপমাত্রাটা আমরা নিউক্লিয় বিভাজনের মাধ্যমে সৃষ্টি করি। এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছিল, আমি মেলানোর উত্তরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। 1 সঙ্গে বি, 2 এর সঙ্গে ডি, 3 এর সঙ্গে এ এবং 4 এর সঙ্গে সি। একটু প্রশ্নগুলো বলে দিই। নোবেল গ্যাস আমরা সবাই জানি র্যাডন নোবেল গ্যাস, ওই জন্য 1 সঙ্গে বি। ইনভার একটি সংকর ধাতু। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল অর্থাৎ যেটা সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌল সিজিয়াম, এবং এটি একটি কার্বন দ্বারা বিজারণ হয়েছে, সুতরাং কার্বন বিজারণটা খুব ভালোই বোঝা যাচ্ছে 4টা সি। আমরা চলে যাই পরের উত্তরে। জল ও বেঞ্জিনের মধ্যে কোনটি কেসিএল এ দ্রাব্য? অবশ্যই কেসিএল জলে দ্রাব্য। জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা জারণ ঘটে? যে কোনো তড়িৎ বিশ্লেষণের সময় জারণ কিন্তু অ্যানোডেই ঘটে। তড়িৎ বিশ্লেষণে এসি ডিসির মধ্যে কোনটি? ডিসি ব্যবহার করা হবে, অর্থাৎ ডিরেক্ট কারেন্ট ব্যবহার করা হবে। এই সেলের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এখানে থাকে না কতটা হবে না, শুধুমাত্র না কতটাকে বাদ দেবে। নাটাকে আমি অফ করে দিচ্ছি। থাকে এই সেলের জলীয় দ্রবণে H+ আয়ন থাকার কারণে তড়িৎ পরিবহন করে। যদি H+ আয়ন না থাকতো তাহলে তড়িৎ পরিবহন করতে পারতো না। প্রশ্নটা ছিল থাকে কেন? H+ আয়নের উপস্থিতির জন্য। অ্যামোনিয়া থেকে উৎপন্ন জৈব সারের নাম ইউরিয়া, CONH2(2). এটি একটি জৈব সার। পরের প্রশ্ন ছিল সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের পদক্ষেপ পড়ে তার সংকেত কি? Ag2S, সিলভার সালফাইড। মেলামাইন প্রস্তুতি করা হয় কোন যৌগ থেকে? ইউরিয়া থেকে। পরে খুব ভালো একটি প্রশ্ন ছিল যে C2H6O গঠন সংকেত দ্বারা দুটি ভিন্ন কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগ, একটি ইথানল। ইথানলের কার্যকরী মূলক হচ্ছে OH অর্থাৎ হাইড্রক্সিল মূলক, এবং ডাইমিথাইল ইথার, এক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে অক্সিজেন, অক্সি গ্রুপ। পরের প্রশ্ন ছিল এলপিজির মূল উপাদান। এলপিজির মূল উপাদান বিউটেন। বিউটেনের গঠন সংকেত এখানে দেওয়া আছে 4টি কার্বন এবং 10টি হাইড্রোজেন।
শেষ প্রশ্ন ছিল এই দাগে যে 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত, এটি হচ্ছে তার গঠনমূলক সংকেত। তাহলে এই ভিডিওতে আমরা চেষ্টা করলাম যে 1 দাগের এবং 2 দাগে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলোর সম্পূর্ণ নির্ভুল সমাধান করে দিতে। এর পরবর্তী ভিডিওতে আমরা যে 3 দাগের অর্থাৎ যে প্রশ্নগুলোতে পূর্ণ নম্বর থেকে 2 সেগুলো সমাধানের চেষ্টা করব। প্রত্যেককে শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম।